আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামান্য সংক্ষেপে দু চারটা কথা বলতে চাই। বিশেষ করে আমি জামাত বা ইসলামপন্থীদেরকে, আমার মনে হয় পরিস্থিতি তো সবারই জানা আছে, আমি রিপিট করতে চাই না। বিশেষ করে একটা বিষয় যেটা আমাদের সবাই, যেটা বিএনপির একটা রাজনৈতিক খেলা, এবং অবশ্যই এটা আমার মনে হয় এটাও সবাই বুঝতেছে যে এটার পেছনে ভারতের বা বিদেশি শক্তি ইন্ধন আছে। এবং কয়েকটা জিনিস আমি শুধু সংক্ষেপে, যেটা আমার আজকে প্রায় 40 বছরের অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলছি, এবং জামাত নেতৃবৃন্দের মধ্যে মাওলানা আব্দুল হালিম ভাই এবং মাওলানা এটিএম মাসুম ভাই, বা জামাতের নেতৃবৃন্দের মধ্যে আরও কিছু ভাই আছেন যারা আমাকে চিনবেন। সার্বিক অবস্থা আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, এই কারণে আমি টু দ্য পয়েন্ট দুই একটি কথা বলতে চাই। যদিও আমি যারা আমরা আমরা এই 30-40 বছরের অভিজ্ঞতায় জামাতকে পাশে থেকে দেখেছি, কাছে থেকে দেখেছি, এবং যারা একসময় শিবির করতেন, এমন আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল। তো এই পুরনো সাবেক শিবিরদের মধ্যে যে কথাবার্তা হয়, যে বেশি করে কনসার্ন হয়, সেগুলো আলোকে আমি একটু কথা বলতে চাই। একটা বিষয়, আমার মনে হয় গত 30-35 বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যে জামাত যখন বিশেষ করে লোক গঠনের বিষয়ে মনোযোগ দিয়েছে, তখন যথেষ্ট উন্নতি হয়েছে। সুতরাং রাজনীতি, আজকে বিএনপি যে খেলা খেলতেছে বা ভারত যে খেলা খেলতেছে, এটা নতুন কিছু না। যদিও একটা বিষয়, আগে অনেক এর চেয়ে বড় খেলা খেলেছে। আমরা সেই 92, ইভেন আমি আগে বলেছি যে 1991 সালে জামাতের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছিল। এবং বিভিন্ন সময় যদিও বিএনপি নিমকহারামি করে এবং বলে যে বিএনপি জামাতের প্রতি করুণা করেছে, কিন্তু আসলেই আমার মনে হয় বিএনপি বিলীন হয়ে যেত যদি জামাত বিএনপিকে সমর্থন না দিত। এবং খালেদা জিয়া জামাতের প্রতি শেখ হাসিনা জামাতের প্রতি ক্ষুব্ধ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা, যে জামাত সবসময় বিএনপির পাশে ছিল। এবং আমরা বহু সময় দেখেছি, এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলেন, এবং আমার কাছে অনেক রেফারেন্স আছে। এবং একবার আমরা জোসেফ ক্রাউলি ছিল, আমরা একবার জামাতের এক নেতা সহ আমি জোসেফ ক্রাউলির সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি যেহেতু আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করেছি, তো জোসেফ ক্রাউলির নাম্বার 1 কথা ছিল, উনি জামাতের কামরুজ্জামান সাহেবকে সময় দিয়েছেন মাত্র 15 মিনিট। এবং জোসেফ ক্রাউলি তো অবশ্যই জামাত বিরোধী লোক, এটা অনেক। কিন্তু এর মধ্যে এক প্রধানতম কথা ছিল যে, অর্থাৎ বিএনপির সাথে, এবং হেফাজতের নিয়েও কথা ছিল। হেফাজত ছিল না, যে ফজল হক আমিনী সাহেব। এরপরে আমরা বিএনপির একজন অ্যাম্বাসেডর ছিল, সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল ওয়াশিংটনে, যিনি সবার কাছে ভারতপন্থী, ভারতের এজেন্ট নামে পরিচিত। আমার স্পষ্ট মনে আছে তিনি এই প্যাচ লাগানোর, অর্থাৎ জামাত কেন এই দেওবন্দীদেরকে, খেলাফতকে সাথে রাখছে, বিশেষ করে মাওলানা আমিনী সাহেব। মূল কথা আমি যেটা বলেছি, এই খেলা আমরা দেখেছি দীর্ঘ অনেক বছর। তো জামাতকে টু দ্য পয়েন্ট 2-3টা কৌশলের কথা আমি বলবো। একটা হলো জামাতকে, যেমন আমরা ইভেন শফিক সাহেব এই ওয়াশিংটনে আমাদের জামাতকে যারা পছন্দ করেন, তারাও জামাতের সমালোচনা করেন একটা বিষয়, যে শফিক সাহেব রাজনীতিবিদ না হয়ে, জামাতের প্রধান না হয়ে যদি পীর সাহেব হতেন ভালো হতো। মূল কথা হলো যে রাজনীতিতে নরম কথা আর এসব ভদ্র কথায় চলে না। আপনি আওয়াজ বুলন্দ করার দরকার নাই, কিন্তু আপনাকে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী বা ধানু রাজনীতিবিদগুলো যেভাবে সুন্দর কথায় মিষ্টির ছুরি
মিশ্রিত ছুরি দিয়া আঘাত করেন। রাজনীতিতে মিশ্রিত ছুরি ব্যবহার করতে হবে। যারা কথা জানেন এভাবে রাজনীতি কোনোদিন দয়া মায়া ছিল না। আমি যেটা বলতে চাই যে আমার প্রায় 40-50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আমি বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, সে সময় পাইনি, আমি ছাত্র অবস্থায় বেরিয়ে আসছি, কিন্তু আমি আমেরিকার মূলধারায় অনেক বছর কাটিয়েছি বা স্বাভাবিক কিছু লেখাপড়া আমি করেছি। আমার মনে হয় আমরা ম্যাকিয়াভেলিজমের কথা জানি, আমরা রাজনীতির মধ্যে ধূর্ততা আছেই, এটা একেবারে কোনো বিকল্প নাই। সুতরাং আপনাদেরকে আরও চতুর হতে হবে রাজনীতি করতে হলে। 1, 2 নম্বর হলো যে আপনারা মিডিয়া, জামাতের এই জিনিসগুলো, জামাতের ভালো কাজগুলো সামনে আসছে না শুধু জামাতের মিডিয়া না থাকার কারণে। আমরা আমি আবার বলছি 40 বছর থেকে দেখে আসছি। আমরা দেখেছি যে শিবিরের ছেলেরা কয়েক হাজার লোক নিয়ে ঢাকা যদি মিছিল করতো, এটা নিউজে আসতো না। কিন্তু বামপন্থীরা, বাসদ, জাসদ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, তারা 15-16 জন নিয়ে ঢাকাতে যদি রোড ব্যারিকেড করতো, রোড ব্লক করতো, সেটা নিউজ আসতো। এবং আমি আবার বিশেষ করে মাওলানা আব্দুল হালিম ভাই, আপনি আমাকে চিনেন, আমি ছাত্র আন্দোলনের আহ্বায়ক থাকাকালীন সময় আপনারা দেখেন যে মিডিয়ার সাথে আমার কীভাবে যোগাযোগ ছিল। আমি সেই রেফারেন্স দিয়ে বলতেছি, মিডিয়া কীভাবে কাজ করে আপনার সেভাবে কাজ করতে হবে। আর আপনারা আমরা যারা জামাতের একদিকে খায়ের খা হয়ে জামাতের সমালোচনা করি, এই সমালোচনার একটা সমালোচনা হলো যে জামাতকে টু মাচ কন্ট্রোলিং মেন্টালিটি ত্যাগ করতে হবে। সাংবাদিকরা সাধারণত না, একজন সাংবাদিক ভালো সাংবাদিক তখনই হয় যখন তিনি স্বাধীনচেতা হন। আমি রিপিট করতেছি, আপনাদের যে আতিউল্লাহ রসুল মিনকুম দিয়া আপনারা সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করবেন না। এবং আমার কাছে বহু উদাহরণ আছে। আমরা যারা ইনসাইডার আউটসাইডার, অর্থাৎ আমরা যারা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সাথে উঠাপড়া ছিল, আমরা আপনাদেরকে ভালোবাসি বলতে পারি, অথচ আমরা সমালোচনা করি। আপনাদের অনেক নেতা আছে, আপনারা আছেন, আপনারা অনেক সময় সমালোচনা সহ্য করতে পারেন না। রাজনীতি করতে হলে আমাদের একটা কথা বলা আছে যে গায়ের চামড়া গন্ডারের মতো চামড়া হইতে হবে। আপনারা জানেন যে এই যে মোস্তফা মহসিন মিন্টুর সাথে যখন হাসিনার গন্ডগোল হয়েছে, হাসিনাকে রাজাকার বলা হয়েছিল। আপনারা যারা সেই পুরানো লোক, আমি ওদের 90-র দশকে বলতেছি, তখন বিশেষ করে মোস্তফা যারা তোমরা যারা তরুণরা এটা বুঝবেও না, ওই মন্টুকে হয়তো চিনবেও না। আবার আমানুল্লাহ আমানের সাথে যখন যে গন্ডগোল হয়েছে, ইভেন আমানুল্লাহ আমানের সাথে যখন ছাত্র দলের গন্ডগোল হয়েছে, ছাত্র দলের ছেলেপেলেরা আমানুল্লাহ আমানকে পিটাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি কথা বলে রেফারেন্স টানছি এই কারণে যে রাজনীতির ক্ষেত্রে অনেক সময় গাদা হয়ে যেতে হয়। তো আমি সেই প্রসঙ্গ আমার এখানে ফোকাস পয়েন্ট হলো যে আপনার সাংবাদিকরা যারা আপনাদের সমালোচনা করে, সে লোকটা যদি আপনাকে ভালোবাসে, সেই ক্ষেত্রে আপনারা সমালোচনা গ্রহণ করা উচিত। আপনারা সাংবাদিক, আর 2 নম্বর সাংবাদিক সৃষ্টি করা উচিত। মরহুম শহীদ মীর কাসিম ভাই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমার মনে হয় আপনারা সবাই মিলে এই যে দিগন্ত মিডিয়া যেটা করেছিলেন, আমার মনে হয় সেটা করার কারণেই এখন অ্যাটলিস্ট ইউটিউব করার মধ্যে, এখন যুগ চেঞ্জ হয়েছে, এটাও ঠিক, ডিজিটাল ওয়ার্ল্ড, আর তাছাড়া সেটাও হেল্প করেছে যে কিছু মিডিয়া তৈরি হয়েছে আমাদের। কিন্তু এখনও আমরা ডেইলি স্টারের দিল্লি স্টার বলি, ডেইলি স্টারের সমালোচনা করি, প্রথম আলোর সমালোচনা করি, কিন্তু তারা যে অফার করেছে এখনও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ইভেন ইংরেজি পত্রিকার মধ্যে ডেইলি স্টারের, আমি যদি মনে করি, আমি অবশ্য কোয়ালিটি যেটা আমি পড়ি না, পড়ার সুযোগ হয় না, আমরা বাইরে, কিন্তু আমি যদি শুনেছি, দেখি, ডেইলি স্টারের এখনও বিকল্প বাংলাদেশে হয়নি। কেন হয়নি? অবশ্যই এটা ফাইন্যান্স জড়িত আছে, এটাতে সাপোর্ট জড়িত আছে। তেমনি প্রথম আলো প্রচারণার দিক থেকে, আর মাহমুদ আমান সাহেব, উনি যদিও ইসলামপন্থী বলা যেতে পারে, ইসলামপন্থী, তিনি নিজেও স্বীকার করেছেন যিনি ইসলাম সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, কিন্তু তারপরেও উনি একজন বীর মুজাহিদ। আমি এটাকে আবার ওনার চারপাশে ঘুরঘুর করে বিএনপির লোকজন, এবং এটা আমি বহু স্ট্রংলি সমালোচনা করেছি। মাহমুদ ভাই আমার অসম্ভব শ্রদ্ধাভাজন, প্রিয়ভাজন ছিলেন বা আছেন এখনো, কিন্তু আবার উনি বিএনপি দ্বারা বেষ্টিত।
কিন্তু জামাতের মধ্যে আপনারা দিগন্ত পত্রিকা করেছেন, সংগ্রাম একটা করেছেন, যেটা আপনারা জানেন যেটা কি। আপনাদেরকে প্রচুর সাংবাদিক সৃষ্টি করতে হবে। সৃষ্টি করার অর্থ যে আপনাদের সংগঠনের কন্ট্রোলের ভিতরে রাখবেন, আপনারা সব কিছু সংগঠনের ভিতরে ঢুকাবেন, এটা করবেন না। সাংবাদিকদেরকে স্বাধীনতা দিতে হবে। সাংবাদিকরা যদি আপনাদের সমালোচনা করে, তাদেরকে আপনাদের সেই আবার সেটারও আমি কিছু কথা বলছি। আবার দেখা গেল যে ওই যারা আপনাদের ভালোবাসে তাদেরকে না চিনি, যেটা ফেমাস গ্লিটারিংয়ের পিছনে যাবেন, সেটাও যেন না হয়। তো যাক, আমি কথা শেষ করব এখানে, কারণ আমি লম্বা করার ইচ্ছা ছিল না বা নাই। মূল কথা হলো আপনারা একদিকে এই কথা বলার লোক আপনার সৃষ্টি করতে হবে। যদি হ্যাঁ, আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক কথা বলার লোক তৈরি হয়েছে। ইভেন এখন অনেক লোক তৈরি হয়েছে যারা টক শোতে কথা বলতে পারে, কিন্তু এখনও প্রচুর পিছনে আছেন আপনারা। সুতরাং এই খেলাগুলো, আমি যেটা বলতেছি যে এখন যে খেলাগুলো চলছে, সেই খেলাগুলোর মোকাবিলা করার জন্য মিডিয়া দরকার। আর একটা হলো রাজনীতি, হলো আরেকটা হলো শক্তি। শক্তির জন্য এই জন্য আমি মনে করি যে আজকে এই বিদেশিরা শক্তিগুলো এত লাফাইতেছে এই কারণে যে সেই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের কুমুর ভেঙে দেওয়া হয়েছে। অবশ্যই বাংলাদেশ শক্তিকে শেষ করে দেওয়া হয়েছে, বাংলাদেশের হাত ভেঙে দেওয়া হয়েছে পিলখানার মাধ্যমে। এখনও যে আজকে শুনলাম যে বাংলাদেশের এয়ারফোর্সকে ধ্বংস করার জন্য, এবং তারা করতে চাইবে, এবং এটা করতে পারলেই তারা যে কোনো কিছু করতে পারবে। সুতরাং জামাতকে বা ইসলামপন্থীদেরকে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে, এবং বাংলাদেশের প্রতিটি যুবককে আমি মনে করি, যেটা বিশ্বের অনেক দেশে আছে, এইতে সামরিক ট্রেনিং নেওয়া থেকে শুরু করে এবং অর্থাৎ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার মতো প্রস্তুত থাকতে হবে। তো আমি এখানেই কথা শেষ করব। মূল কথা যেটা আমি আজকের এই সংক্ষেপে কথার মধ্যে দুইটা বিষয় ফোকাস দিতে চেয়েছি। একটা হলো মিডিয়া, আর একটা হলো নিজস্ব স্ট্রেংথ বলতে আমি জানি আপনাদের সেই প্রশিক্ষণ হয়, এখনও আপনাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ হয়। এর মধ্যে ওভারঅল সকল ইসলামপন্থীরা বাংলাদেশে দেশের যুদ্ধ যে কোনো পরিস্থিতির মাধ্যমে দাঁড়ানোর মতো যোগ্যতা তৈরি করতে হবে, এই বলে আমি আমার কথা শেষ করছি। তবে দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা তো একটু কঠিন ব্যাপক ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট কথা বলার জন্য মিডিয়া দরকার, এবং মিডিয়ার জন্য আমি মনে করি যে আপনারা কাজ করতে পারেন। তাহলে বিএনপি বা যে কোনো খেলতে যারা চাইবে, তারপরেও খেলা ওইভাবে খেলতে পারবে না। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।